পা আমি মানে ভাবে পা দিয়ে ভাত তুলতে পারেন না, হ্যাঁ চামিজ নেন? না চামচ আমি ইউজ করি পা দিয়ে ভাত হ্যাঁ তুলতে এরকম পারেন? করে আমার সুন্দরভাবে ভাত ওঠে। তো দুটা কন্যা সন্তান হওয়ার পরে আর একটা কন্যা সন্তান হয়েছে, জাস্ট তার দুটো হাত নেই। তখন আমার বাবা ছুটে এসছে, আর সে থেকে জাস্ট এইরকম অনেক লোকজন হয়েছে জড়ো। কেউ বলে মেঘ কি করবা তুমি, মুখে লবণ দাও। আর ও কেউ বলছে না এই বাচ্চা পরীক্ষা করার জন্য পাঠা দিচ্ছে। তখন আলিফ বা তো আমি শুরু করলাম, জাস্ট ওখান থেকে আমি মুখ দিয়ে এরকম পৃষ্ঠে উল্টালাম। হুম। উল্টার পরে আমি পা দিয়ে ওই যে একটা খড়ি ইউজ করে আমি পড়লাম। এরকম করে পরে আমি কোরআন শরীফ ধরেছি ইনশাল্লাহ। যেহেতু ওনার জন্ম থেকেই দুটো হাত নেই এবং উনি মূলত হাতের কাজ দুটো পা দিয়েই করেন, তো সেক্ষেত্রে আমাদের পবিত্র কোরআন শরীফ যদি পড়তে চায় তাহলে ওনার পড়ার পদ্ধতিটা কি হবে? ভাইয়া আমার আমার বিষয় নিয়ে একটা সিনেমা তৈরি করতেছে। এই লোক? হ্যাঁ। আচ্ছা। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। যিনি আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে পরিচিত হব, আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা আমাদেরকে চাইলে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 09639887777। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। নাম কি আপনার? জি আমি মোসাম্মদ আয়েশা আক্তার। আয়েশা আক্তার। আয়েশার বয়স কত? আমার বয়স এখন জাস্ট 30 চলতেছে। জন্ম জেলা কোথায়? গাইবান্ধা, থানা সাগাটা, গ্রাম আমাদের কচুয়া। কচুয়া গ্রাম। জি। জি, শুরু করেন। আমি যখন জন্মগ্রহণ করলাম, অলরেডি আমার আরো দুটো বোন আছে। যখন জন্মগ্রহণ করলাম দুটো হাত ছাড়া। আপনার তখন জন্ম থেকে দুটো হাত নাই? জি জি আচ্ছা। জন্মগতভাবে দুটো হাত নাই। তখন আমার মাকে যাই ডেলিভারি করেছে, তাই বলছে এরকম বাচ্চা আমরা কখনো আগে দেখিনি। তখন আমার মা দেখার পরে তো উনি উনি অজ্ঞান হয়ে গেল। আপনার মা অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ। তারপর জাস্ট ওরকম সবাই এক দুই করে সবাই আসলো আমাদের বাড়ি। তখন আমার বাবা অন্যের ক্ষেতেতে কাজ করে, কৃষিকাজ। তখন কে যেন যা আমার বাবাকে বলছে, নতু তোর দুটা কন্যা সন্তান হওয়ার পরে আর একটা কন্যা সন্তান হয়েছে, জাস্ট তার দুটো হাত নেই। তখন আমার বাবা ছুটে এসছে, আর সে থেকে জাস্ট এইরকম অনেক লোকজন হয়েছে জড়ো। কেউ বলে মেঘ কি করবা তুমি, মুখে লবণ দাও। আর ও, কেউ বলছে না এই বাচ্চা পরীক্ষা করার জন্য পাঠা দিচ্ছে। মুখে লবণ দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বোঝেন। মুখে লবণ দিয়ে কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় বাচ্চাকে মেরে ফেলা হয়। হ্যাঁ। ওভাবে বলছে, বলার পরে তখন আমার দাদু আছে, আসার বলছে কে এ কথা বললো। কে তখন এলো, বলেছে এটা? দাদু? হ্যাঁ আমার দাদু ছিল বাচ্চা। আমার দাদিকে আমি কখনো দেখি নাই, জাস্ট আমি আমার দাদুকে দেখেছি। জি। একদিন দুই দিন করে এরকম বয়স যখন আমার 1 মাস, তখন জানি না সার্কেসালারা কিভাবে শুনছে। সার্কাস? হ্যাঁ আচ্ছা সার্কেসালারা আচ্ছা। ওনারা খবর পাওয়ার মাধ্যমে আমাদের বাসায় চলে এসেছে। এগুলো সব আপনি বড় হয়ে শুনছেন মার কাছ হ্যাঁ থেকে, আমার বা মা আমাকে জাস্ট সব শুয়ে থেকে হলো গল্প বলেছে। গল্পগুলো করতে? হ্যাঁ হ্যাঁ। আমি ওনারা জানেন কি যেন কিভাবে খবর পেয়েছে। আমাদের বাসায় পরের দিন আসেছে, আসার বলছে বাচ্চা না আমার দাও, তোমার অনেক টাকা দেওয়া হবে। জাস্ট তোমাদের আর্থিক অবস্থা একদম ভালো নয়, দিন আনে দিন খান, এভাবে আপনাদেরকে জীবনযাপন চলবে। তখন আমার দাদু বলছে না, তোমাদের কে বলছে? তো বলছে হ্যাঁ আমরা শুনেছি। এভাবে বলার পরে ওনারা ফেরত পাঠাচ্ছে। বাবাও অনেক গিয়ে করতো। তখন মা আমাকে নিয়ে সবসময় আড়ালে কান্না করতো। তখন আমি এভাবে বড় হলাম। হওয়ার পরে আমি বসে থাকতে পারিনি। জাস্ট আমার মা বলে সাইডে ঢোকা দিচ্ছে, পিছনে ঢোকা দেওয়ার পরে আমি জাস্ট বসেছিলাম। এভাবে আমি হাঙ্কুর পাততে পারিনি কখনো। সবসময় আমি শুয়ে শুয়ে যেতাম এভাবে। এরকম করে বড় হলাম। হওয়ার পরে যখন আমার বয়স 5 বছর, তখন আমারও দুটা বোন লেখাপড়া করেনি। আমার বাবা একটু 8 পাস ছিল, আমার মা একদমই মূর্খ। আমার তখন 5 বছর, আমি একটু একটু বুঝি। তখন আমাদের বাড়ির পাশ দিয়ে অনেক ছেলে মেয়ে স্কুলে যায়। তখন আমি একদিন আমার মাকে বললাম, মা আমি স্কুলে যাব। তখন বলছে তুমি কি পাগল হয়েছো মা, তোমার ওই দুটা বোন লেখাপড়া করেনি, তোমার বাবা করায়নি, আর তোমার দুটো হাত নাই, তুমি মানুষের কাছে বোঝা মানে যায়। বিষয়টা বুঝেন যে ওর উপরে দুই বোন যারা, তারা লেখাপড়া করতো না। করতো না আর ওর হ্যাঁ হাত নাই, তো ওকে কিভাবে স্কুলে পাঠাবে? হ্যাঁ এটা ছিল ওর এভাবে মায়ের একটা বক্তব্য। প্রশ্ন জি। মার ভেতরে একটা প্রশ্ন ছিল। তখন এরকম পরের দিন আমি ওরকম বায়না করলাম। তখন আমার মাকে নিয়ে গেলাম স্কুলে। মা আমার যাবে না, তা আমি জোর করে সঙ্গে করে নিয়ে গেলাম। কোন স্কুল এটা? প্রাথমিক বিদ্যালয়? সাতযোগীপাড়া হ্যাঁ। প্রাথমিক বিদ্যালয়। সাতযোগীপাড়া হ্যাঁ প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়? বিদ্যালয় জি। এটা কি গাইবান্ধার ওই শাখাটা থানাতে? হ্যাঁ সাগাটা থানা। আচ্ছা। হ্যাঁ আমাদের এলাকায় 3 কিলোমিটার যেতে হয়। আপনাদের বাড়ি থেকে 3 কিলোমিটার যাওয়া লাগে ওখানে হ্যাঁ হ্যাঁ হেঁটে? হ্যাঁ হেঁটেই। ওরে বাবা! তখন
মাকে আমি অনেক জিদাদিদি করার পর আমি সঙ্গে করে নিয়ে গেলাম হেঁটেই। তখন আমার মা স্যারকে যা সালাম দিল, প্রধান শিক্ষককে সালামের উত্তর দিল। দেওয়ার বলছে কি জন্য আসছেন আপনারা? তখন বলছে আমার এই মেয়েটাকে আপনারা ভর্তি করে নেন। আপনি কি পাগল? যা এভাবে আমার মাকে বলছে। মা আমার অনেক টিচারকে রিকোয়েস্ট করার পরে নিল না। তখন বলছে তোমরা যাও, যাদের হাত আছে তারা লেখাপড়া করতে পারে না, আর আপনার মেয়ের দুটো হাত নেই তাই কিভাবে লেখাপড়া করতে পারবে? হুম। এটা সম্ভব নয়। ফেরত আসলাম। পরের দিন আমি একাই ভাবলাম, বলে আমি ওই স্কুলে আবার যাব। আমি মাকে বলি নাই, জাস্ট আমি একাই গেছিলাম। একা একাই চলে গেছেন? জি, আমি একাই হেঁটে গেছি। যাওয়ার পরে তখন ওই প্রধান শিক্ষক বলছে তুমি আবার কেন এসেছো? তখন বলছে স্যার আমাকে নিতেই হবে, আমাকে নিতে হবে। আমি এভাবে রিকোয়েস্ট করার পরে ওনারা অফিস রুমে যায়, জাস্ট আমার বিষয় নিয়ে একটু আলোচনা করেছে। ওনারা মিটিং করার পরে তখন আমাকে ওখানে অ্যালাউ করলো। বলছে হ্যাঁ ভর্তি নেওয়া চলবে। তখন বলছে রুমে যাও, ক্লাসে যাও। কারণ আমি ক্লাসে আসলাম। আসার পরে দেখি সহপাঠীরা, ওরা তো আমাকে জাস্ট প্রথম দেখলো, আমাকে কখনো দেখেনি। জাস্ট দেখলাম ওরা দুইজন করে বসে গেছে। পেছনে একটা ব্রেঞ্চি ফাঁকা ছিল, ওখানে জাস্ট আমি যা বসছি এখানে একাই। তখন সময় হয়ে গেছে, টিচার রুমে ক্লাসে আসলো। বলতেছে আয়সা তুমি কেন পিছনে? স্যার ওখানে সবাই বলছে, আমাকে দেখে সবাই হেসেলো, আবার কেউ অনেকে কথা বললো। এভাবে বলে আমি একটু কান্না করলাম। তখন বলছে আয়সা কান্না করো না, আমি তোমার একটা বাংলা বই আর একটা তোমাকে ইংলিশ বই তোমার পায়ে, আমার পায়ে দিল। দেওয়ার পরে আমি এভাবে ঘাড়ে নিলাম, নিয়ে আমি জাস্ট ব্রেঞ্চিতে গেলাম। যাওয়ার পরে বলছে আয়সা লিখতে পারবে না। তা বলছি স্যার আমি তো পেন আনি নাই, জাস্ট আমি কোনো খাতা আনিনি। উনি অফিস রুমে যায়, আমার জন্য একটা পেন আর একটা খাতা নিয়ে এসে আমাকে দিল। তখন বলছে দেখো তো মা লিখতে পারো নাকি। ওনার আসলে আমাদের যে ক্যামেরা ফ্রেম, সেখানে কিছু কিছু শট আমাকে ফোনে নিতে হচ্ছে এখান থেকে। তখন টিচার আমার পা নিল, হ্যাঁ। বলছে এসে পেন ধরো দেখি। তখন পা ধরে এরকম আমাকে লেখার চেষ্টা করালো। আচ্ছা। তখন আমাকে জাস্ট সরিয়ে লেখা শেখালো। বলছে এভাবে লিখবা মা। তখন আমি জাস্ট একাই চেষ্টা করলাম, আমি লিখলাম, বলে দেখি আমি পারি নাকি। হ্যাঁ। তখন বলছে হ্যাঁ। ওরকম করে আমি ক্লাস করলাম, করার পরে আমার আম্মা হ্যাঁ। আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, আমি তো ভুলে আসিনি। জি। তখন আমার মা আসতেছে, তা মাঝ রাস্তায় ওনার সাথে আমার দেখা হলো আমার আম্মার সঙ্গে। হুম। তো বলছে মা তুমি না বলতে কেন এসেছো? আমি তোমাকে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরে এক মহিলা বলল তোমার মেয়ে না স্কুলের ওইদিকে যেতে দেখলাম। বলার পরে আমি সঙ্গে সঙ্গে রওনা দিলাম। মাঝপথে দেখার পর বলছে তোমার ঘাড়ে কি ওটা মা? তো বললাম আমার ঘাড়ে একটা বাংলা বই আর একটা ইংলিশ বই। তো বলছে কোন তোমার ক্লাসের বই এটা? ক্লাস ওয়ানের বই। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স ছিল 5 বছর। 5 বছর? হ্যাঁ। তখন আমার আম্মা অনেক খুশি। তখন বই দুটো আমার মা নিল ঘাড়ে, তো নেওয়ার পরে রওনা দিল। জাস্ট দুপুরবেলা হইলো, হওয়ার পরে আমি ছোটবেলাতে না আমি নামাজ পড়তাম। আচ্ছা। হুজুরকে বলতাম, বলে হুজুর ওদের হাত আছে, ওরা পড়তে পারে আরবি, আমি কেন পারবো না? হুম। তখন বলছে তোমার বিষয় না একটা আমি বড় মাওলানা টানা শুনবো, তুমি পা দিয়ে পড়তে পারবে নাকি। তখন আমি দুপুরবেলা নামাজ পড়লাম বিসমিল্লাহ দিয়ে, তখন আমি কিছুই জানতাম না। হুম। শুরু করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম ওরকম করে। বাস বিকেলবেলা হতো, তখন আমাদের কারেন্ট ছিল না আমাদের বাসায়। এই যে কেরোসিন তেল আর মোমবাতি ইউজ করা হতো। আমি জানতাম বলে রাতে তো অবশ্যই এ, কেরোসিন তেল উঠতে হবে, আমার মার ওটা উম, খরচ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জাস্ট পড়াটা আমি বিকেলবেলায় আমি কমপ্লিট করে নেব। হুম। জাস্ট আমি বিকেলবেলা পড়তে বসলাম, আমি পড়াগুলো কমপ্লিট করার পরে তখন আমি পরের দিন রওনা দিলাম স্কুলে। এই হেঁটে, তখন ব্যাগ ছিল না। বাবা কি করতো? কৃষি কাজ করতো, আমাদের বাড়ির জায়গা শুধু জাস্ট 3 শত, অন্যের জমিতে কাজ করতো, কৃষি কাজ করতো। এই 300 জায়গাটা কি আপনাদের ছিল? হ্যাঁ জি, এই বাড়ির জায়গাটা বাড়ির আপনাদের? জায়গাটুকু আমাদের। আর বাপে মানে মানুষের জমিতে কামলা দিত? হ্যাঁ, ও। অন্যের জমিতে কাজ করতো। আচ্ছা। আমাদের নিজস্ব কোনো জমি জমা নাই। অন্যের জমিতে কাজ করে আমাদের সংসার চলতো এভাবে। জি। হ্যাঁ এভাবে। তখন আমি ওরকম পরের দিন রওনা দিলাম ঘাড়ে করে বই নিয়ে, ওরকম অনেক কষ্ট করে 3 কিলোমিটার রাস্তা তো যেতে হবে। আমার অনেক কষ্ট, আমি কান্না করতাম রাস্তার মধ্যে। জাস্ট এরকম করে আমি লেখাপড়া করতাম, মাধ্যমিক পাশ করতাম। পরে পরে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে গেল। কত বছর বয়স? 10 এরকমই। প্রাইমারি স্কুল পাশ করলেন আপনি? হ্যাঁ ক্লাস হ্যাঁ 5 পাশ করলেন? জি জি, 5 পাস করার পরে তখন আমার বাবা বলল এই দুটো মেয়েকে বিয়ে দিয়েছি, আমি একেও বিয়ে দেবো। তখন একটা চুক্তি ছিল, সেটা আমরা জানতাম না, আমার মা আর মেয়ে জানতাম না কখনো। তখন আমি বলছি বাবাকে,
বলে যাদের হাত আছে তারই তো নারী নির্যাতন করে, আর আমার তো দুটো হাত নাই, আমি কেন বিয়ে করব, আমি বিয়ে করব না কখনো, এভাবে বলছিলাম আমার বাবাকে। মানে বিষয়টা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন কতটুকু জানি না, মানে ওর কথা হচ্ছে যে দুই হাত থাকার পরেও একটা মেয়ে বিভিন্ন রকম ভাবে নারী হ্যাঁ, নির্যাতনের নারী শিকার হয়, নির্যাতন আর শিকারী আমার হয়। তো দুইটা হাতই নেই, আমি কেন বিয়ে করব? হ্যাঁ, এটা ছিল আমার মনের মধ্যে একটা ভয়। এই ধরনের, এটা তো একটা অ্যামেচার চিন্তা, কিন্তু কথা হলো যে এই বয়সে ওর ওই চিন্তাটা ছিল, থাকাটা হয়তো স্বাভাবিক। কিসের চুক্তি করেছে আপনার বাবা? ওই মেয়েকে বিয়ে করতো, তার আগের সন্তান দিয়ে আমাকে বিয়ে দিত। ও, ওর মাকে আপনার বাবা বিয়ে করতে হবে, তারপরে হ্যাঁ, ওনার ছেলে দিয়ে সন্তান দিয়ে আমাকে বিয়ে দিত, এরকম একটা চুক্তি হচ্ছিল। এইগুলা কি আমাদের শরিয়া মতে জায়েজ? মানে এটা কি করা যায়? যাই হোক, এ- এরকম একটা চুক্তি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর? এরকম চুক্তি ছিল, এটা আমি আর আমার মা জানতো না। হ্যাঁ। পরে যখন আমি বললাম আমি বিয়ে করব না, হ্যাঁ। তখন একটা ম্যাম ছিল, ফটো, স্কুলের? হ্যাঁ, স্কুলের ম্যাম, ফটো ম্যাম, উনি জাস্ট বাল্য বিবাহ নিয়ে কাজ করতো। হুম। তখন ওনাকে সব কথা খোলার পরে তখন উনি বুঝলো। আপনার কি টিস্যু লাগবে? হ্যাঁ। সমস্যা নেই। না, সমস্যা তো অবশ্যই আছে, দাঁড়ান। আপনি ইউজ করতে পারবেন কিনা এজন্য আমি দিচ্ছিলাম না বারবার। এই যে টিস্যু, হ্যাঁ, প্রয়োজন হলে আপনি এখান থেকে নিয়ে নিন, ঠিক আছে? পায়ে তুলে নিয়ে আপনি ইউজ করেন, ওকে? তখন জাস্ট আমি আর আমার মা যা বললাম, তখন উনি আসলো আমাদের বাড়িতে, এসে আমার বাবাকে বুঝতে হলো এটা কি পাগলামি করতেছে নতু। তখন বলছে, কেন, ওই মেয়েকে আমি কি করব, সারা জীবন আমার ঘরের বোঝা হয়ে থাকবে। তখন আমি আড়ালে যা জাস্ট আমি কান্না করতাম, বললাম আমার দুটো হাত নেই বিধায় আমার বাবা আমার সাথে এরকম ব্যবহার করতো। ওই ম্যামটা বললো, তুমি কি লেখাপড়া করা তোমার আগ্রহী? মানে হ্যাঁ ম্যাম। তা বলছে, চলো আমাদের স্কুলে তোমাকে ওখানে ভর্তি করে নেবো। কোন ক্লাসে? ক্লাস 6-এ। তখন আমার বাবা আমার মাকে অনেক মারধর করতো। আচ্ছা, মাঝে কে এসছে আপনার সঙ্গে? মা আমার আসছে মা, না বাবা আসছে? মা এসছে। জি আমার হ্যাঁ। মা আছে পরের আপনি দিন। মাঝখানে আরেকটা বিষয় বলে গেছেন, সেটা হচ্ছে, এটা আমি একটু পরে ভুলে যাব, যেন জি জিজ্ঞেস বলেন। করি। আপনি এই যে বলছিলেন যে কোরআন শরীফ পড়া, ও সরি। হ্যাঁ, না, ওটার ঘটনা কি হলো বলেন তো একটু। ছেলে মেয়ে উভয় পক্ষে পড়তো, কিন্তু হ্যাঁ। আমি পড়তে পারতাম না কখনো। আমি ভাবতাম আমি পা দিয়ে কিভাবে পড়বো। হুম। নামাজ পড়ে আমি সকালবেলা 1 কিলো হবে মসজিদটা আমাদের ওখানে। হুম। তখন আমি রওনা দিলাম, যাওয়ার পরে বলতে যায় সালাম দিলাম, কিছু বলবা? বলে হ্যাঁ, ওরা যেরকম আরবি পড়তেছে আমি ওরকম পা দিয়ে আরবি পড়বো। বলছে, আয়সা দুটো তোমার হাত নাই, এটা শোনার লাগবে, তুমি পা দিয়ে পড়তে পারবা কি না, এটা তো আরবি বই। হুম। পরের দিন তোমাকে আমি ডাকবো, সমস্যা নেই এসা, হুম। তুমি আজকে যাও ময়না। আমাকে এভাবে বললো, সুন্দরভাবে কথা বললো। কে তখন এটা? আমি আসলাম। হুজুরি বললো? হ্যাঁ, হুজুরি বা যে বললো। হুজুরের যেহেতু জানা ছিল না, হ্যাঁ, হ্যাঁ। জানা ছিল না উনি, হ্যাঁ। ওনার জাস্ট, আমিও আসলাম, আসার পরে হুম। উনি আমাদের ওখান দিয়ে যাইতেছে। হুম। তখন আমাদের বাড়িতে উঠলো, বলছে আয়সা, আমি বড় মাওলানা শুনেছি তুমি পা দিয়ে পড়তে পারবা, একটা জাস্ট খড়ি ইউজ করতে পারবা, হুম। আমি পৃষ্ঠা উল্টে দিতে পারবো, তুমি জাস্ট খড়ি দিয়ে পড়তে পারবা, এরকম মানে পায়ের টাচ দেওয়া যাবে না? হ্যাঁ, সেটা বলছে, হ্যাঁ। হ্যাঁ। তখন বলছি, আপনারা কি সারাদিন কি আমাকে হেল্প করবেন, এটা কি সম্ভব? হুম। তখন বলছে, সেটাও তো একটা, তা আমি মুখ দিয়ে উল্টাতে পারবো, এটা কি পারবো? বলে হ্যাঁ। তখন আমি মুখ তবে গেলাম, বলতেছে এটা পড়ো। তখন আলিফ বা তো আমি শুরু করলাম, জাস্ট ওখান থেকে আমি মুখ দিয়ে এরকম পৃষ্ঠে উল্টালাম। হুম। উল্টার পরে আমি পা দিয়ে ওই যে একটা খড়ি ইউজ করে আমি পড়লাম। হুম। আমি মুখ দিয়ে পেজ উল্টালাম, হুম। আর খড়ি দিয়ে আমি পড়লাম। এরকম করে পরে আমি কোরআন শরীফ ধরেছি ইনশাল্লাহ। আপনি কি এভাবেই পড়েন এখনো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এইভাবে। এই বিষয়ে আমি একটু জানতে চাই, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে। এপিসোডটা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেখবেন, যাদের একদম প্রপার নলেজ আছে তারাও দেখবেন। আমার আসলে এই ধরনের, যেহেতু খুবই এক্সেপশনাল এরকম একটা কেস, সেক্ষেত্রে আমাদের এটার আসলে বিধানটা কি? যেহেতু ওনার জন্ম থেকেই দুটো হাত নেই এবং উনি মূলত হাতের কাজ দুটো পা দিয়েই করেন, তো সেক্ষেত্রে আমাদের পবিত্র কোরআন শরীফ যদি পড়তে চায়, তাহলে ওনার পড়ার পদ্ধতিটা কি হবে? এখানে বিজ্ঞ আলেম যদি কেউ দেখে থাকেন, বা আমার সঙ্গে সরাসরি কানেক্টেড আছেন আমার ফেসবুক আইডিতে, কেউ যদি সরাসরি আমাকে ইনবক্স করেও বিষয়ে পরামর্শ দিতে চান, বেস্ট হয় যে কমেন্ট সেকশনে এসে কমেন্টস করা। তো কমেন্টস করলে সুবিধাটা হবে এটাই যে অন্য যারা আছেন তারা হয়তো বা বিষয়টা জানতে পারবেন। তো আমার যেহেতু জানা নেই, আমি এটা একটু কমেন্ট সেকশনে যারা ভালোভাবে জানেন, বা যদি কোনো রেফারেন্স থাকে, কোনো ভিডিও রেফারেন্স থাকে, তারা এটা দয়া করে এখানে পোস্ট করবেন। এতে করে হয়তো অনেকেরই, গ্রাম বাংলায় প্রচুর মানুষজন দেখে আমাদের এই কন্টেন্টগুলো আলহামদুলিল্লাহ, সো সেই জায়গা থেকে তাদের হয়তো বা একটা জানাশোনা হয়ে যাবে। জি। পরের দিন আমি গেলাম উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকে, হ্যাঁ, ওর হ্যাঁ, ওই স্কুলের নাম কি ছিল? শহীদ HRM বালিকা উচ্চ বিদ্যালয়। এটা দূরত্ব কতটুকু? এটা ছিল 4 কিলো। আপনার বাড়ি থেকে হেঁটে যেতে হতো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তখন তো জাস্ট ভ্যান, ভ্যান? আমি হেঁটেই কাঁচা যেতাম। রাস্তা? হ্যাঁ, কাঁচা রাস্তা। ভ্যানে যেতে টাকা লাগে, ও টাকা হ্যাঁ, পাবে কই? হ্যাঁ, আমি জাস্ট হেঁটেই যেতাম।
জাস্ট ওখানে গেলাম, যাওয়ার পরে ততদিনে কি আপনি পা দিয়ে সব লেখালেখি করতেন? হ্যাঁ পা দিয়ে ইনশাল্লাহ আমি কাজ করতাম, হুম। আমি রান্না করতাম, ঘরে ঝাড় দিতাম, বাসন মাজতাম, সবকিছু আমি করতে পারতাম ইনশাল্লাহ পা দিয়ে? পা দিয়ে। আমি ভাবতাম এটাই আমার হাত, এটাই আমার পা। অনেকে বলতো পা দিয়ে কেন ভাত খাও, বলো পা পা। দিয়ে ভাত খাইতে পারেন আপনি? হ্যাঁ আমি এভাবে ইনশাল্লাহ আমি সব মানে হাতের মতন আমি ভাবি ওটা পা, আমি মানে আপনি ভাবি। পা দিয়ে ভাত তুলতে পারেন না হ্যাঁ চামিচ নেন? না চামচ আমি ইউজ করি পা না। দিয়ে ভাত হ্যাঁ তুলতে এরকম পারেন? করে আমার সুন্দরভাবে ভাত ওঠে, কিন্তু চামচ দিয়ে খাতে আমার সমস্যা হয়। আচ্ছা। আমি ওখানে আমার ভাত উঠতে ওঠার সমস্যা, বা একটা মাছের কাঁটা ভাজতে অনেক সমস্যা। মাছের কাঁটাও ভাজতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওয়াও। কিন্তু পা দিয়ে আমার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। ওরকম ভাবে ওখানে জাস্ট প্রধান শিক্ষক হুম। বলতো না এই মেয়েকে নেওয়া যাবে না, ওর দুটো হাত নেয়, আর এরা স্বাভাবিকভাবে ভালো, একে জাস্ট প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দেওয়ার লাগবে, ফটো আচ্ছা ম্যামকে বলছে। আচ্ছা। তা কি ম্যাম বলছে এটা? ফটো ম্যাম, ফটো ম্যাম কেন ওনার নাম? ওনার নামই ফটো জাস্ট আচ্ছা, ও নামই ফটো। ফটো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। তো ফটো আমার ম্যামকে বলছে? হ্যাঁ হ্যাঁ উনি ওই স্কুলের টিচার, হাই স্কুলের হাই টিচার? স্কুলের, ওই যে যিনি বাল্য বিবাহ কাজ করে, ও উনি বন্ধ ওকে। করলো যিনি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তখন উনি বলতো কেন পারবে না, ওখানে যে প্রাথমিক পাশ করে আসতে পারে, এখানে কেন এখানে কেন পারবে না? পারবে না। রাইট। তখন বলছে ও মেয়ে বহন করবে কে লেখাপড়া খরচ, ও মেয়ের বাবার তো বলে জাস্ট আর্থিক অবস্থা নাই। তখন বলছে আমি ওকে বহন করব, আমি দায়িত্ব নিলাম। এই ফটো ম্যাম বলছে? ফটো ম্যাম বলছে। আচ্ছা। তখন জাস্ট ওখানে ভর্তি করে নিল, নেওয়ার পরে ম্যাম বললো আয়েশা তুমি আমার বাড়ি যাইও, আমি তোমার সব বইয়ে কিনে দেবো, আর স্কুল ড্রেসও আমি তোমাকে এনে দেবো। কখনো আমি যদি না খাইয়ে আসতাম, ম্যাম দোকান তো নিয়ে জাস্ট 5 টাকা হোক বা 1 টাকা হোক আমাকে কিছু কিনে নিয়ে এসে দিয়েছে, হুম। আমি খেয়েছি, খাইয়া পানি খেয়েছি টেবিলের সময়। আমার বাবা কখনো আমাকে একটা কলম বা একটা খাতা কিনে দেয়নি। আমার সংসার চালাতে হিমখিম খাইয়ে যাচ্ছি, আর ওকে আমি কিভাবে লেখাপড়া করাবো। এভাবে উচ্চ মাধ্যমিক জাস্ট যখন ফর্ম পেলাম, তখন ছিল 18,000 1800 টাকা। হুম। ওটা তো ম্যাম দেওয়া সম্ভব নয় অত টাকা। কিসের পরীক্ষা ছিল এটা? এসএসসি পরীক্ষা ছিল, আমাকে সবাই হেল্প করতো। তো এরকম ফর্ম ফিল আপ করার পরে আমি এরকম জাস্ট এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করলাম। আর টাকার দরকার, আমি তো রোজ রোজ হেঁটে যেতে পারবো না, অনেক দূর আমার সেন্টার, হুম। 6 কিলো হবে। পরীক্ষার আগের দিন সবার বাড়ি বাড়ি আমি দোয়া নিতে গেলাম, সবাই আমাকে 20 50 100 এভাবে আমাকে দিয়েছে। ইনশাল্লাহ আমার 2,000 টাকা হয়েছে। জাস্ট বাড়িতে একা একাই যেটা অঙ্ক বুঝতে পারি নাই, এটা আমি কিভাবে বুঝবো, সেটা তো স্কুলে তো আর যাওয়া নেই, হুম। আমার পরীক্ষার আগে তো আর স্কুলে যাওয়া নেই। তো হুম। অনেক টিচার ছিল, আমার পরীক্ষা জাস্ট আর 20 দিনের মতন আছে। হুম। তখন আমার সহপাঠীরা পড়তো, তখন আমি একদিন আমার এক বন্ধুকে বলতাম রুবেল তোরা কোন টিচারের কাছে পড়িস। তো বলছে "হ্যাঁ, আমরা একটা ভালো একটা টিচারের কাছে পড়ি, ওনার নাম সজল"। তো আমি বলছি আমি যে পারি না রে, আমি তো একা একাই চেষ্টা করি বাড়ি পড়তি। এসএসসি তে আপনার গ্রুপ কি ছিল? আমার সায়েন্স, আর্টস না কমার্স? গিয়েছিল মানবিক। মানবিক, জি আর্টস। জি। হ্যাঁ। তখন বলছে চল দেখে আমার সঙ্গে। তখন গেলাম, জাস্ট আমার টাইম ছিল 20 দিন। তখন বলছে আগে কেন আসোনি, তোমাকে আমি ফ্রি পড়াতাম, এভাবে বলতো টিচারটা। টিচারটা বললো এটা? হ্যাঁ। আচ্ছা। তখন বলছি স্যার আমি কি জানতাম, বলে আপনি জাস্ট এরকম মানুষকে আপনারা ফ্রি পড়ান, সকালেও আসো বিকেলেও আসো, আচ্ছা। এই 20টা দিন আমি তোমাকে সুন্দরভাবে পড়াবো। পরে আমি সকাল বিকেল জাস্ট আমি পড়লাম ওনার কাছে। হুম। ফজল রহমান আপনাদের ওই স্কুলের টিচার? হ্যাঁ হ্যাঁ জি। স্কুলের টিচার ছিল। পরীক্ষার অ্যাটেন্ড করলাম, হওয়ার পরে আমার পয়েন্ট ছিল 3 পয়েন্ট। 3 আসছে আউট অফ হ্যাঁ 5? হ্যাঁ জি। 3 পয়েন্ট এসেছে। মাঝে মাঝে আমার মাকে বলতাম, আমার চাচাই, ওনার ইনকাম ছিল ভালো, এক ছেলে এক মেয়ে, হ্যাঁ। ওরা ভালো খাতো। মাঝে মাঝে আমার মাকে বলতাম মা ওরা আজকে ভালো খাচ্ছে। কই মা তোমার বাবা চটাতে পারছে না, ও রোজগার করতে পারতেছে না, তোমাদের যদি একবেলা খাও ওটাই তোমরা সন্তুষ্ট করিও, এরকম বলতো। আর ওরা যে মাছ গোস্ত খায়, ওদেরও দিন যাবে যেভাবে, আমরা যদি না খাই আমাদেরও দিন যাবে এভাবে। সময়তে ডাল ভাত খাই, বা সময়তে কখনো পান্তা ভাত খাই, এরকম আমাদের জীবনে কেন। আপনার 2 বোন তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তখন আপনি, মা, আর হচ্ছে আপনার বাবা, এই 3 জনের সংসার। হ্যাঁ মেট্রিক পাস করার পরে 3 মাস বসে আছি, মানে আরো অনেক সহপাঠী ওরা বসে নাই, ওরা জাস্ট কম্পিউটার শেখার কোচিং করবে, এরকম একটা প্রোগ্রাম করছে ওরা। হুম। তখন আমি ভাবলাম যে ওদের মতন আমি জাস্ট কম্পিউটার শিখতে পারতাম, আমার মনে হয় খুব ভালো লাগতো। হুম। প্লাস আমার এক বান্ধবী, ওর নাম শাকিলা, জি। আর
ওর নাম, আর একটা বান্ধবী ছিল ওর নাম জেসমিন। তারপরে একদিন হঠাৎ করে আমি ওদের বাড়িতে গেলাম। তাহলে বলছি তোরা এখন কি করিস? তা বলছে আমরা তো একটা কম্পিউটার কোচিং এ আমরা ঢুকেছি, ওখানে আমরা জাস্ট কম্পিউটার শিখতেছি, তোর কি কোনো একটা আশা আছে হুম শেখার? হুম তা আমি বলছি না রে, তোরা ওখানে টাকা দিয়ে ভর্তি হয়েছিস, তা আমি টাকা কই পাবো? তা আমাকে ওখানে রাখলো ওরা। রাখার পরে তো বলছে আমি পরের দিন ওই আমার সঙ্গে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে টিচারের সাথে কথা বললো, যে কম্পিউটারে শেখায় প্রশিক্ষণ দেয়, তার সঙ্গে কথা বললো। হুম বলে স্যার আর একটা মেয়েকে নেওয়া যাবে না ভর্তি? তো বলছে কোন মেয়ে? তা বলছে যে আমার একটা বান্ধবী আয়শা, ওর দুটো হাত নেই, জাস্ট 3 মাস কোর্স, এখানে কি তুমি শিখবা? তুমি হেঁটে আসতে পারবে এত দূর রাস্তা? বলছে, হ্যাঁ আমি কষ্ট করতে পারবো। ওনারা আমাকে বললো সব কিছু কাগজপাতি নিয়ে এসো, আয়শা জন্ম নিবন্ধন, গিয়ে টেললে সব কাগজ তুমি নিয়ে এসো। আমি সব কাগজ পরের দিন আমি ওখানে জমা দিলাম। দেওয়ার পরে আমার তো একটা টাকাও নিল না স্যারেরা। ওখানে আমাকে শেখালো সব কাজ আমি করতে পারি, টাইপিং করতে পারি, অফিসিয়াল কাজ করতে পারি, সব কিছু ইনশাল্লাহ পা দে, মানে পাটা আমার ইনশাল্লাহ অনেক দূর ওঠে, এরকম করে আমি কাজটা করতে পারি। হুম 3 মাস কোর্স শেখার পরে পরীক্ষা শুরু হইলো। আমার রেজাল্ট এসেছিল A+ কম্পিউটারে। বাংলা টাইপ পারেন আপনি কম্পিউটারে? হ্যাঁ এটা করতে আপনি পারি। এসএসসি মানে ম্যাট্রিকের পরে ওখানে গিয়ে শিখছেন? হ্যাঁ ওখানে 3 মাস বসে না থেকে এগুলো হ্যাঁ শিখছেন? শিখলাম। আচ্ছা, এরকম শেখার পরে আমার রেজাল্ট আসলো 3 পয়েন্ট শুধু। 3 হ্যাঁ পয়েন্ট পেয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, জাস্ট রেজাল্ট পেয়ে আমি অনেক খুশি। পারেন অতি দরিদ্র পরিবারের সন্তান, পা দিয়ে লেখাপড়া করেছে এবং সে কোথাও থেকে কোনো সাপোর্ট পায় নাই। আর তার খাবারের মেনুতে এই পুরো গল্প পর্যন্ত সে কবে মাছ মাংস খেয়েছে এটা বলতে পারে না। ঘুরে ফিরেই পান্তা ভাত আর ডাল। এই মেয়েটা সে মানবিক থেকে পাশ করছে, একবারে পাশ করছে আমি বলবো এভাবেই। হয়তো সেকেন্ড ডিভিশন বলে, আমাদের সময় ডিভিশন ছিল সেই অর্থে। এই পাশটা তার জন্য অনেক, হিমালয়ে জয় করার মতো। গল্পটা শুনছি আর একটা জায়গায় মানে মাথা স্টাক হয়ে আছে, সেটা হচ্ছে বাধা মানুষের জীবনে আশীর্বাদ, প্রতিবন্ধকতা মানুষের জীবনে আশীর্বাদ। এটা শুধু মানুষের ব্যক্তি জীবন না, এটা প্রকৃতির মধ্যেও আছে। যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে অনেক বেশি সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনারা এই গল্প শুনে এভাবে চিন্তা করছেন না যে ওর জীবনে যদি প্রতিবন্ধকতা না থাকতো, ও যদি 2টা হাত থাকতো, ও যদি সেই রকম একটা পরিবারে জন্মগ্রহণ করতো, ও না জানি কি হতো। বিষয়টা এরকম না। সেই রকম পরিবারে জন্মগ্রহণ করা, সেই রকম দেখতে সুন্দর, সেই রকম ধরেন 2 হাত পা সব কিছু আছে, তারপরেও লেখাপড়ায় লাড্ডু, লেখাপড়া পড়েই নেই, ড্রাগ নিয়ে পড়ে আছে। এরকম অসংখ্য ঘটনা আছে বাংলাদেশে। ঠিক আছে? ফ্যাক্ট হয়েছে যে আল্লাহ 2 হাত দেয়নি, শারীরিক প্রতিবন্ধকতা দিয়েছে, কিন্তু ওর মধ্যে সেলফ সেন্সটা দিয়েছে। যে কারণে ওর শারীরিক প্রতিবন্ধকতা কোনো ফ্যাক্টই হয় নাই। ও ওই জায়গা থেকেই যেটা বেস্ট বের করা দরকার ছিল, সেই বেস্টটাই বের করেছেন। হ্যাঁ, আমার আম্মা অনেক খুশি, গ্রামবাসীও খুশি। গ্রাম মানুষও আমাকে টাকা দিয়ে সব দিক দিয়ে সাহায্য করতো, সাপোর্ট করতো। তারপরে চ্যানেল নাই মোস্তফা মল্লিক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। হ্যাঁ মোস্তফা মল্লিক। হ্যাঁ, এই ম্যাট্রিক পাস করার পরে মানে হ্যাঁ এসএসসি পাস করার পরে। এসএসসি পাস করার পরে হ্যাঁ, উনি নদী এলাকায় গিয়েছে। আচ্ছা ওখানে যেন কিভাবে শুনেছে, শোনার পরে আমাদের বাসায় চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, যাওয়ার পরে দেখে হ্যাঁ বাস্তব ঘটনা। তখন আমাকে আমার সাক্ষাৎকার নিল। নেওয়ার পরে বলছে আমি তোমার সব বহন করব, তুমি যতদূর লেখাপড়া করতে চাও। উনি আমাকে জাস্ট 5,000 টাকা হাতে দিল। বলছে এটাতে তোমার মনে আজকে যা চাই তাই আজকে খাবা। আসার পরে মাসে মাসে আমাকে জাস্ট 3,000 করে টাকা দেওয়া শুরু করলো। উনি ব্যক্তিগতভাবে দিত নাকি কোনো সে- প্রতিষ্ঠান থেকে? সেটা আমি জানতাম সেটা না, জানেন না? জানতাম না। তখন আমার ফোন ছিল না। ভাইয়া নিজের টাকা দিয়ে আমাকে একটা ফোন দিত, একটা বাটন ফোন, একটা সিম কিনে দিত। ওই ফোন দিয়ে আমি সবার সাথে যোগাযোগ করতে পারতাম। আচ্ছা, দিন আপনাকে নিয়ে কি চ্যানেল আই রিপোর্ট হলো তখন, নাকি শুধু উনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে? হ্যাঁ রিপোর্ট হয়েছে। উনি আসার পরে রিপোর্ট হলো? জি আচ্ছা, রিপোর্ট হইলো। মানে উনি 1 সপ্তাহ পরে জাস্ট আমাদের ঢাকায় ডাকছে। উনি 1 সপ্তাহ ধরে ঢাকায় ডেকেছে? হ্যাঁ ডেকেছে। এটা কি মানে ওই সাংবাদিকের মাধ্যমেই? হ্যাঁ জি জি। হ্যাঁ, ওখানে আমাকে একটা সাক্ষাৎকার নিল। দেওয়ার পরে আমরা রাতে রওনা দিলাম। আবার 1 সপ্তাহে ডাকলো, 1 সপ্তাহ পরে। আচ্ছা, ওখানে একটা অনুষ্ঠান হওয়ার পরে আমাকে টাকা দিল। দেওয়ার পরে আমরা রাতে রওনা দিলাম। দেওয়ার পরে ভাইয়া আমার বিষয় নিয়ে একটা সিনেমা তৈরি করতেছে। এই লোক? হ্যাঁ, আচ্ছা, চ্যানেলের মোস্তফা মল্লিক ভাইয়ের সাথে কথা হয়। কালই বললাম, বলে ভাই আমি ওখানে যাচ্ছি। হুম তো বলছে হ্যাঁ ভালো জায়গায় যাচ্ছ আয়শা। আমাকে অনেক ভালোবাসতো উনি। আমার ভাই নাই তাতে কি হয়েছে, উনি আমার ভাইয়ের মতন সম্মান করে সব দিক দিয়ে। ভাইয়াকে আমি SMS করে পাঠাতাম, বলে ভাইয়া
জাস্ট আমার ঈদের একটা পোশাক লাগতো। তখন উনি আমাকে জাস্ট বিকাশে 5,000 টাকা দিল, বলছে আয়সা এটাতে তোমার মা তোমরা সবাই মিলে এটা দেয় ঈদের পোশাক কিনে নেবা। যখন আমি ইন্টারে ভর্তি হবো, এখন কোথায় ভর্তি হব? তখন ভাইয়াকে একদিন ফোন দিলাম, ভাইয়া আমার বাড়ির থেকে তো জাস্ট কলেজ অনেক দূর, আমি জাস্ট একটা সিএনজি উঠলে আমার একটা সমস্যা দেখাবে, বা ট্রেনে যদি উঠতাম আমাকে অবশ্যই ধাক্কা মারতে পারে, এরকম করে আছে অনেকে লোক আছে। আর অনেকে আছে আমাদের নাখানে এরকম মানুষের দেখলে বা অনেক সহযোগিতা করে রাস্তা পার। ফ্যাক্ট হচ্ছে যে ওকে কিন্তু প্রথমে কেউ দেখে বুঝবে না, কারণ ওর উপরে যে ওড়নাটা যেভাবে দেওয়া, ওর যে দুটো হাত নেই, বোঝাই তো যাবে না এটা। বোঝা যাবে না। এটা একটা বড় ব্যাপার, দেখাতে হবে না, সমস্যা নাই। আরেকটা বড় জিনিস যেটা, সেটা হলো ও যদি বোঝানোর জন্য এটা রাখে যে না আমাকে বাইরে যেতে হলে আমি তো জনে জনে ধরে বোঝাতে পারবো না, আমাকে এটা বোঝাইতে হবে, তো বোঝাইতে গেলে তো এখানে পর্দার ব্যাপার আছে, আব্রুর ব্যাপার আছে, নিজের লজ্জার ব্যাপার আছে, তাই না? সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট, ও কিন্তু ছোট নেই। তো সেই জায়গা থেকে ওর জন্য কতটা রিস্কি, যখন একটা ক্রাউড প্লেসে একটা ধরেন বাসে উঠতে যাচ্ছে, কিংবা ওই ট্রেনের কথা বলছে, সিএনজির কথা বলছে, খুব স্বাভাবিকভাবেই একটা ধাক্কা আসলে তো ও ধাক্কাটা সহ্য করতে পারবে না। সো এটা কিন্তু আসলে উপলব্ধির একটা বিষয়। জি, তারপর? তুমি যেভাবে হোক সেভাবে তুমি জাস্ট কলেজে অ্যাটেন্ড হবা, হুম, এভাবে বলতো। হুম, তখন আমি সপ্তাহে 3 দিন যাইতাম। আমার পক্ষে সমস্যা, 25 কিলোমিটার রাস্তা যেতে হবে, অনেক দূর। জি, তখন আমি টিচারদের সঙ্গে পরামর্শ করতাম, বলে স্যার আমি সপ্তাহে 3 দিন আসবো, জাস্ট আমি আর 3 দিন আসতে পারবো না। আর আমার মা রোজ রোজ আমাকে নিয়ে আসতে পারবে না। তখন টিচারেরা বুঝতে পারছে, বলছে হ্যাঁ আশা। তাও বলছিল মেসে থাকো, মেসে থাকলে তোমার পক্ষে সমস্যা ভালো হবে। তা বলছে না, আমার মেসে থাকা সম্ভব নয়, এত টাকা আমি বহন করতে পারবো না। পরে ওই টাকা আমি ওইরকম করে সপ্তাহে 3 দিন যাইতাম। একদিন এক দুর্ঘটনা হয়েছিল, জাস্ট ট্রেন পাইনি। আবার ফির ওই গাড়ির জাস্ট 9টায় ছিল, আধা ঘন্টা আগে ট্রেনটা ছেড়ে দিছে। হুম, আবার আমি ফেরত গেছি 10 কিলোমিটার রাস্তা। যাওয়ার পরে জাস্ট আমি সিএনজি উঠালাম। ওঠার পরে পিছনে দুটো ছেলে, সামনে দুটো ছেলে, একটা সিট ফাঁকা ছিল। বয়স্কও নয় বা আধা বয়স্ক। তখন আমার সময়ও হয়ে গেছে, আমি ক্লাসটা যদি না ধরতে পারি আমি ওই পড়াগুলো কিভাবে বুঝবো? জাস্ট আমি এই কিনারে বসলাম, লোকটা এখানে বসছে আর একটা লোক এখানে পিছনে। আমি যাতে যাতে লোকটা, আমি যেখানে এদিকে যাই লোকটা আরও যায়। তখন আমি সিএনজি চালক বললাম, হুম, আপনি সিএনজিটা একটু দাঁড় করেন তো। হুম, তখন বলছে কি সমস্যা এসা? মানে আমি এখানে বসবো না, আমার যে সমস্যা, আমার লেটও হয় তা কোনো সমস্যা নেই। লোকটা এরকম শুরু করেছে। তখন বলছে ভাইয়া আপনি কি এরকম করছিলেন? বলে হ্যাঁ আমি এরকম করছিলাম, একটু ধাক্কার চেষ্টা করছিলাম। তো বলছে দেন, আপনারা তো জানতেইছেন ওই মেয়েটার দুটো হাত নাই, আমাদের এখানে যাতায়াত করে, তার সাথে এরকম খারাপ আচরণ কি যেন করতেছো। তখন ওই লোকটাকে সামনে নিল না, আর সামনে লোকটা পিছনে নিল। তখন আমি এভাবে জাস্ট ভালোভাবে কলেজে আমি উপস্থিত হইলাম। কলেজে আপনি ভর্তি হয়েছেন? হ্যাঁ, কোন কলেজ? গাইবান্ধা সরকারি কলেজ। ইন্টারে ভর্তি হয়েছেন? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক? হ্যাঁ, ওখানে ভর্তি হলাম। ওখানে মানে আমি ক্লাস করা শুরু, এরকম করে আমি জাস্ট কলেজ করার পরে ওখানে ইন্টার পাস করলাম। ইন্টার আপনার পাস রেজাল্ট কি করলাম হলো? 4.21। 4.21, টু, ভালো করেছে কিন্তু, দেখেন আগের হ্যাঁ, থেকে ভালো করেছে। হ্যাঁ, আগের যেতেন থেকে কিভাবে কলেজে? ওই যে বললাম সিএনজি বা ট্রেনে। রেগুলার? হ্যাঁ, রেগুলার না, আমি সপ্তাহে 3 দিন যাইতাম। তাও তো রেগুলারই বলা হ্যাঁ, চলে। আমি ওখান থেকে ইন্টার পাস করলাম। করার পরে জাস্ট আমি অন্য জায়গায় ভর্তি হওয়ার আমার একটা সিদ্ধান্ত ছিল, বাইরে যাব। দেশের বাইরে? দেশের বাইরে নয়, মানে শহরে, ওটাও হ্যাঁ, একটা শহর, মানে হচ্ছে তো আরো একটু ভালো কলেজে, বগুড়া আইজিল হক কলেজে। এগুলো টার্গেট। হ্যাঁ, হ্যাঁ, টার্গেট ছিল আমার, মানে রেজাল্টও আমার ভালো, ওখানে অবশ্যই নিত। আরো লোকেদের সঙ্গে পরামর্শ করলাম, তারা বললো তুমি মানুষের মতো স্বাভাবিক নও, আর রাত হলে কিভাবে তুমি আসবা, এভাবে অনেকে ভালো বুঝ দিত। তখন আমি চিন্তা ভাবনা করে তখন আবার ওই গাইবান্ধা সরকারি কলেজে আমি ভর্তি হলাম। আমি আর বাইরে গেলাম না, ডিগ্রি ভর্তি হলাম। ওখান থেকে আমার পরীক্ষা ফার্স্ট ক্লাস সরলাম। আপনি ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পাইছেন? জি আলহামদুলিল্লাহ, এখানে আমি সার্টিফিকেট আনছি। সার্টিফিকেট আনছেন, হ্যাঁ আমরা জি, দেখবো। হ্যাঁ। ডিগ্রিতে আপনি ফার্স্ট ক্লাস পেলেন কত সালে? ডিগ্রি কয় বছরের? আপনার প্রায় 5 বছরই পরে। অনার্স তো আমি যতদূর জানি আমি তো অনার্স করি নাই। আপনি অনার্স করেননি? না না, আপনার কি সব সাবজেক্ট পড়তে হয় 5 বছরে, নাকি যে কোনো একটা সাবজেক্ট পড়তে হয়? হ্যাঁ, সব সাবজেক্ট। কি কি সাবজেক্ট পড়েছেন ডিগ্রিতে? আপনার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি পড়েছি। ও, ডিগ্রিতে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে জি, পড়েছেন? আপনার সার্টিফিকেটটা আমার দেখতে হবে, একটু দাঁড়ান। ওখানে আছে। এটা ডিগ্রি পাস, ও হ্যাঁ, ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন 2017।
ও পেয়েছে হচ্ছে 3.35 আউট অফ 4। টোটাল ক্রেডিট ছিল 84, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে। আপনাদের 3 বছরের কোর্স আপনার এটা? 5 বছরই পরে। 3 বছরের কোর্স 5 বছর ওখানে পরে? থাকে 3 বছর, জাস্ট 5 বছরই উনি লাগে। পড়েছে হচ্ছে হলো উদয়ন উইমেন্স কলেজ গাইবান্ধা, এখানে পড়াশোনা করেছে। এখানে আপনি যেতেন কিভাবে ডিগ্রিতে? বাড়ি থেকে যেতেন? হ্যাঁ, বাড়িতে আমি রোজ রোজ যেতাম। পড়াশোনা থামেনি ওর। হ্যাঁ, এটাতে আপনি বলতেছেন আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন, এটা আসলে সিজিপিএ ওনার 3.35। তার মানে ওর সব সাবজেক্টে গড়ে 70% টু 74% মার্কস পেয়েছে। বিউটিফুল। জি, সো এটা ডেফিনেটলি ফার্স্ট ক্লাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে জাস্ট প্রিভিয়াসে ভর্তি হইলাম কোথায় ভর্তি হলেন? ওখানেই। আপনি লেখাপড়া থামান নাই কেন? এত পড়ে কি হবে? লোকজন বলতেছিল না এগুলা আমার মতো করে? হ্যাঁ, অনেকে বলতো। আমি কারো কথা আমি কানে নিতাম না। এর মধ্যে বিয়ে শাদী করার জন্য চাপ দিত না না, বাড়িতে? চাপ দিত না। আর চাপ দেয় না, নাই? না। ও তখনই যে জাস্ট ওই এক বাল্যবিবাহ, চাপেই হ্যাঁ, শেষ? হ্যাঁ, এক চাপেই সে। আমি যখন ডিগ্রি যখন জাস্ট ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, তখন জাস্ট 1 মাস ক্লাস করেছি। করার পরে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়েছে। মানে ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে? হ্যাঁ, বলছে বুকে আমার ব্যথা করতেছে। হ্যাঁ। আমরা ভাবতাম বলে ওনার জাস্ট একটা গ্যাসের সমস্যা। বলতেছে, আয়শা, মা আমাকে একটু পানি দাও তো। এই যে ছোটতে না আমি বড় হয়েছি, কখনো আমাকে বলতো না মা। মা ভাষাটা শুনে আমার এত কান্না পেয়েছিল। তখন আমি কান্না করে টিউবওয়েল থেকে পানি ছেড়ে নিয়ে এসে আমি পা দিয়ে বাবাকে দিলাম। আমার মা ছিল বাইরে। তখন আমার মাথা সত্তালো। মাথায় হাত বুলিয়ে হ্যাঁ, দিয়েছে? মাথা হাত বুলিয়ে দিল। দেওয়ার পরে তখন বলছে, মা আমার বুক ব্যথা করতেছে। আমাদের এখন দেখবে কে? উনি যেটুকু হয়ে আমাদের চালাচ্ছে। আর আমাদের যদি ভাই থাকতো, তাও একটা এরকম দুর্বল হতাম না। সবাই বলে দিত তোমাদের আল্লাহ আছে। তখন আমার জাস্ট আমার বাবাকে নিয়ে এসলো। আমার বাবার মুখ ধরে আমি বলতেছি, বাবা, তুমি বেঁচে থাকলে না কেন? আমি তো তোমার আগে যেতাম। মানে আমি আল্লাহর কাছে আমি অনেকটাই খুশি হতাম। তোমার বাবার মুখ সত্যি পা দিয়ে সত্যি সত্যি আমি কান্না শুরু করলাম। হঠাৎ করে আমার 102 ডিগ্রি জ্বর উঠলো ওই কান্নাতে। তখন আমি জাস্ট জ্ঞান হারালাম। তারপরে ডক্টর আসলো, আসার পরে হচ্ছে এই মেয়েটাকে বেশি চাপ দিও না, মেয়েটাকে অন্য জায়গায় নিয়ে যাও। এই মেয়েটা এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। বাবাকে একটা চুমে খেয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন আমরা এইভাবে জাস্ট 1-2 দিন যাওয়ার পরে পরে একটু একটু করে বুঝে আসতেছে। এরকম করে করে ধীরে ধীরে জাস্ট আমি আবার কলেজ শুরু করলাম। এরপরে তো আপনি অনার্স পাশ করলেন, মানে ডিগ্রি পাশ করলেন, এবং সেটাখানে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করলেন। হ্যাঁ। ডিগ্রি পাশ করার পরে আপনার চিন্তা ভাবনা কি হইলো? তখন চিন্তা ভাবনা ছিল আমি আর লেখাপড়া করবো না। আচ্ছা। তখন আমি এক টিচারকে বলতাম, কি করা যায় বলো তো স্যার? স্যার বললে, তুমি টিউশনি করো, কোচিংয়ে ঢোকো। 2-3 ব্যাচ পড়ালে তোমার সংসারের ইনকামের টাকা হবে। আর তুমি আমরা মাস্টার্স কমপ্লিট করতে পারবা এই টাকা দিয়ে। হুম। এভাবে বললো। তারপরে আমি টিউশনি করা শুরু করলাম। কোন ক্লাসে টিউশনি করতেন? আমাদের বাড়ির জাস্ট 1 কিলোমিটার রাস্তা, বেশি দূরে নয়। 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা আমার ক্লাস নেওয়া লাগতো ওখানে। হুম। ক্লাস 3, 4, 5 এরকম করে। তখন আমি মাসে আমি ভালো টাকাই পাচ্ছি। এই যা বলো, টিউশনির টাকা? হ্যাঁ, টিউশনের টাকা বলে আমি আজকে আমি টাকা পেলাম। তখন ওই টাকা দিয়ে আমি 1 কেজি মাছ আর 1 কেজি মাংস নিলাম। তখন মাংসের দাম ছিল আপনার 650 টাকা। আর 1 কেজি মাছ ছিল 170 টাকা। কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ? হ্যাঁ। হ্যাঁ, ভেড়ে উঠে আমি বাড়িতে আসলাম। মা আমার ওই জিনিসগুলো দেখে এতটা খুশি হলো। বলে, মেয়ে আমার আজকে ইনকামের টাকা দিয়ে আজকে আমার বাজার করে নিচ্ছে। হ্যাঁ। অনেক খুশি। তখন ভাবলাম, মা, আমি তোমার সংসারও চালাবো, আর জাস্ট আমি মাস্টার্স কমপ্লিট করি, এটা কি তুমি অনুমতি দিবা? আমি তোমাকে অনুমতি দিলাম। ভর্তি হতে গেলাম। ওখানে সব কাগজ আছে ভাইয়া। গাইবান্ধা তারপরে গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন আপনি, জি, এবং ওর সিজিপিএ হচ্ছে 2.55 আউট অফ 4। 2020-2021, 20। 20-21 সেশন। আচ্ছা, তারপর? এভাবেও আমি সংসার চালাতাম হুম। টিউশনি করে, হুম। আর লেখাপড়া খরচও চালাতাম। হুম। এভাবে আমি 2 বছর ইনশাল্লাহ পরে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি কোনো পরীক্ষায় কি ফেল করছেন? না, না, এসএসসি, না, না, ইন্টার? না। একবার ফেল করে না, 2বার আমি দিয়েছেন? না, না, আমি একটা নিয়ে পাস করেছি এক ইনশাল্লাহ। টানে মাস্টার্স পাস হ্যাঁ, করছেন? ইনশাল্লাহ। আপনি মাস্টার্স পাস করার পরে কোনো কোথাও আছেন এখন? কি করেন আপনি? আমি আর কিছু করতেছি না। বিভিন্ন চাকরির জায়গায়, সুযোগ ট্রাই হ্যাঁ, করছেন? আমি, হ্যাঁ, অনেক জায়গায় অ্যাপ্লাই করে রাখছি। পড়তেছি, কোচিং করতেছি, কিন্তু এখনো পরীক্ষা হচ্ছে না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাকে কোনো সহযোগিতা করে? না, 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 সরি ভাইয়া, করে নেই। ওটা জাস্ট আমার একটা প্রতিবন্ধী কার্ড, ওটা সবাইকে দেয়।
কত তো টাকা পান আপনি কার্ড দিয়ে আগে ছিল 2100 করে প্রতি মাসে? প্রতি মাসে, না 3 মাস পরে, 4 মাসও পরে, 4 মাস পর পর। 2100 টাকা, না, আপনি এখন 2700 করেছে। এখন 2700 জি টাকা। হ্যাঁ, 2700 করেছে। আপনার মা আসছে, একটু মার সাথে কথা বলবো আজকে। এই গেস্টের মাকে নিয়ে উপর আসো। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আছি। বাবা তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। আপনার মেয়ের আপনি এত দূর লেখাপড়া করাইছেন, মাস্টার্স পাস করাইছেন, হ্যাঁ, গায়ে গতরে পরিশ্রম কইরা কষ্ট কইরা। মেয়ের দেখে নাকি জন্মের পরে দেখে নাকি অজ্ঞান হয়ে গেছিলেন? অজ্ঞান হয়েছিলাম বাবা, হ্যাঁ। আমার 7 দিন আমি মেয়ের দিকে আমি তাকাইও নেই, ও, এইরকম হয়েছিলাম। লেখাপড়া করছি, নিজে নিজে স্কুলে গেছে, নিজে নিজেই হ্যাঁ, সবকিছু নিজে করছে। নিজে গেছে। আবার কি আমি আজ কিছু না খাবার দিছি, কেছে মা তুমি ঠ্যাং দিয়ে খাও দেখি, পান নাকি। হয়তো মুড়ি দিছি, হয়তো ভাত দিছি বাইটিত করে, হয়তো নিচে নিজে নিজে নিয়ে নিয়ে খাওয়া শিখছে। তারপর আমি একটু খেলেছি, মাঝে মাঝে খেলেছি, রাতে তো পেট ভরবে না। তারপর যখন 6 বছর 7 বছর হলে শুনকে যে মা তুমি আমাকে খেলেও না, আমি নিজে নিজে খেতে পারি। আমি নিজে নিজে খাবো, হুম। তোমার হাত দিয়ে খেলে আমার পেট ভরবে না। এখন চাচি মেয়ে তো মাস্টার্স পাস করছে, মেয়ে তো বিয়ে শাদিও হয় নাই। বিয়ে শাদী কি হয়েছে? না, না, না। বিয়ে শাদী আসে, সম্বন্ধ আসে। আসে কিন্তু ওই যে মুখে ছেলেরা হইতে মদ খায়, গাঁজা খায়, এটা করে, ওটা এখন জুয়ে খেলে, এই দিক্ষই বিষয়ে আমি মেয়ে ছেড়ে দিই। আচ্ছা, আমার মেয়েও বুঝছে যে মা না, আমি যদি তোমার ঘরে যদি আমি সারা জীবনও তাকে ওই ছেলেদের বিয়ে কখনো করতাম না। কখনো চিন্তা হয় না যে আমি মারা গেলে মেয়েটার কে হ্যাঁ, দেখবে? চিন্তা হয় বাবা। আমি আল্লাহর কাছে এটাই আমার অনুতাপ হচ্ছে, আল্লাহ আমার মেয়েটা তুমিও নিয়ে গেছো, তোমার হিল্লেও নিয়ে গেছো, মানুষও হিল্লে করছিল, আমারও বুদ্ধি এসেছিল, আমি মেয়েকে এতদিন নিয়ে গেছি, কি জন্য নিয়ে গেছি, কিন্তু আমি বেঁচে দেখতে আমার মেয়েকে একটা সফলতা করে দেওয়া নিকবে। এখন মাস্টারই হোক, অন্য চাকরি হোক, কিছু হোক, কিন্তু আমি মেয়ের ভালোবাসা দেখে ভালো দেখেছে আমি মৃত্যু হবার পাই। কিন্তু আমার মেয়ে তো, আমার তো ছেলে নেই, আমি 3টে মেয়ে পরের ঘরে দিছি, মেয়েরা তো জোর করতে পারবে না। আমার জামাইরে যদি তাকে নিজের মতো করে করলো, না হলে তো নেই। আর আমি যে ভালো একটা ছেলে ভাই, আমি ভালো ছেলে আগে উঠকাবানি বাবা, আমি আগে একটা চাকরি ব্যবস্থা, তারপর আমার ছেলের ব্যবস্থা। সেটাই, ও তো পড়াশোনা করছে, নিজের চেষ্টাই যতটুকু হ্যাঁ, পড়ছে আগে। যতদূর চেষ্টা এখন করি। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ওকে একটা কাজ দেওয়া, কাজ দেওয়া, এটা ওকে বাবা। বেঁচে থাকার জন্য ন্যূনতম একটা কাজ দেওয়া। কাজে, আর আমার কাজের বেশি এটা প্রয়োজন একটা। তার পাশে বিয়ে শাদী, সেটা হলে পরের ব্যাপার। হুম। আমার মেয়ে যে কর্ম থাকে, সব সময় যেন ভালো ছেলে আসবে আমার মেয়ের কাছে, বুদ্ধিমান ছেলে আসবে আমার মেয়ের কাছে। তা আমার মেয়ের যদি কাজ না থাকে, একটা নর্মাল ছেলে আসবে, এসে আমার মেয়েকে আরো ধ্বংস করেছে চলে যাবে, হুম, এটা বুদ্ধি। একটু ভালো বুদ্ধি, হ্যাঁ, ভালো মা। দেখেন, সেটা ভেবে কে আমি বলে মেয়েকে সেন্স নাই, আমি বিয়ে দিই। কে বলে প্রান্তিক পর্যায়ের মানুষের এইসব বিষয় চিন্তা করে না। উনি অর্থনৈতিক ব্যাপারটা খুব ভালো করে বোঝে, যারা আমার অর্থনৈতিক মেয়ে নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করছি। আমার মেয়ে নিয়ে সবাই ভালোবাসছে আমার মেয়ে। আমি মেয়ে যদি এই পর্যায়ে না নিয়ে যেতে, আমার মেয়ে বাবা আপনার কাছে আমি নিয়ে আসতে পারতাম না। সত্য কথা। এই যে মোস্তফা মল্লিক আছে, সাংবাদিক, চ্যানেল লাইন না? চালে নাই, ও বাবা খুবই আমার মেয়ের উপরে খুব, নিজের পেটের সন্তানও এরকম মহব্বত স্নেহ করেনি, আমার মেয়ের উপর সেই রকম আমার এমন ভালোবাসে, আমার মায়ের এমন ভালোবাসে। এই যে মনকে যা যে আয়সা তোমার কি প্রয়োজন আমাকে বলেন, আয়সা তোমার কর্তৃ এখানে গিয়ে বলেন, আয়সা তুমি কোন ক্লাসে করতেছো বলো। হ্যাঁ বলছে, আয়েশা বলছে। তো চাচি আপনাদের এখন চলে কিভাবে তাহলে সংসার? আমার চলে বাবা, এই যে পেনশনই করে। টিউশনি? হ্যাঁ, কয়টা টিউশনি করো আয়েশা? তুমি করে বললাম, হ্যাঁ। আমরা কোচিং চালাচ্ছি পুলিশিং চালাচ্ছে ওখানে একটা। ও নিজের একটা কোচিং আছে? না না, আমার না, আমার অন্যজনের আন্ডারে। ওই যে আচ্ছা, অন্যজনের আন্ডারে কয় টাকা ইনকাম হয় যদি কিছু বলতে না সমস্যা না থাকে? বেশি নয়, অল্পই। মাসে আমার 3000 আসে। 3,000 টাকা। সব মিলায় 3000? হ্যাঁ, হ্যাঁ, দুটো গিয়ে নেই আমি, জাস্ট 2 ঘন্টা। আর আমার যে বন্ধুটা গার্মেন্টস করে, ওর তার বাচ্চা দুটো আবার মেয়ে আমাদের আমার কাছে কাছে থাকে। আগে গেছে। তুমি সব মিলায় 3000 টাকা ইনকাম করো? এই 3000 টাকা দিয়ে তোমাদের দুজনের সংসার চলে? না, আমার ওই বন্ধুটা গার্মেন্টস করে, হ্যাঁ। ওর বাচ্চাদের আমাদের কাছে থাকে। ও ও ও কিছু খরচ দেয়? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে আমাদের জীবন এই যা যে সংসার আমার চলতে। মেয়েরা বলছে মা ওই কিছু একটু যেন উপার্জন করুক, আর আমার মেয়েটাকে আমার দেখলাম স্কুলে নিয়ে যাবে, আনবে, আমরা তোমার ওরা দেবো, 2 বোন এটাই। মিলে 6000 টাকা দেয়, দেয়। আর আমি 3000 টাকা। আর আপনার ঘর বাড়ি বলতে ওই 3 শতক জমি? হ্যাঁ, 3 শতকে বাবা, 3 শতক। 3 শতকের ঘর কি দিয়ে? একটা ঘর আছে, একটা পাকের ঘর আছে। হ্যাঁ। ঘরটা দিছি বাবা, এটা 10 শতক জায়গা, আর আমার শ্বশুরের আছিল, তো এখন অভাব সংসার, আমি 3টে মেয়ে বিয়ে দিছি, ওই 10 শতক জায়গায় আমি বিক্রি করে ফেলাইছি। আচ্ছা। 3,000 টাকা শতক বেচছিলাম,
সে জায়গায় এখন 1,00,000 টাকা শতক। আচ্ছা, তাকে দিয়ে আমি ওই শঙ্কর বাজারে 4,000 টাকা ইটের ছিল, 4,000, 1,000 ইটের দাম 4,000 4,000 টাকা। টাকা হ্যাঁ, তো ইট দিয়ে দিয়েছেন ওই চতুর্দিক? দিয়ে না ওই ধারে করছিলাম, আচ্ছা আচ্ছা, মানে কোন রকম করে হাফ ওয়াল বা টিন উপরে দিছি দিয়ে। হাফ ওয়াল হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই ঘর, সেই ঘরও নাই, চলে গেছে, কোথায় গেছে? উনি ভেঙে চলে গেছে, মানে আপনার চালগুলো আছে না, চাল টাল ফুটো একবারে ফুটো সবকিছু হয়েছে চলে হয়েছে, গেছে। এটাই হলো সমস্যা। ওটা ভাঙলে তো আপনার অনেক টাকা পড়বে, ওটা তো সম্ভব নয়। পানি পড়ে বৃষ্টি এলে, মনে হয় থাকার মতন কোনো সিস্টেম থাকে না। যেই জায়গায় আমি থাকি না সেই জায়গায় পানি পড়ে, ওটা আমার মা ফির আবার সারটিন নিয়ে এসে আবার ফির জোড়া দিয়েছে, এইরকম সিস্টেম করে থাকার লাগতেছে। অনেক সমস্যা থাকছে ভাইয়া, কাউকে প্রকাশ করে পাচ্ছে না এই কথাগুলো। প্রকাশ করার লোক নেই, কাক প্রকাশ করবে তুমি? কারণ আমি যদি একটা ভালো পর্যায়ে একটা কিছু করতাম, আমি সব কিছু করতে পারতাম, এটাই হলো সমস্যা। আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগ করার ব্যাপারে লাইক থাকে না, অনেকে হয়তো চাকরি টাকরি দিতে পারবে না, কিন্তু অর্থ দিয়ে যদি সাহায্য করতে চায় আপনারা নেন? হ্যাঁ, চাকরির ব্যাপারে আমরা মেলা কিছু কই, কিন্তু হচ্ছে চাকরিটা একবার ইয়ে নয়, কিন্তু আমরা কিছু না দেই, তোমরা একটু না ইয়ে পাবেন, সহযোগিতা পাবেন, এই কথা কয়। হয়তো কেউ দিল, হয়তো লেখাপড়ার জন্য দিলে একজনে এটা খুব 5,000। দুঃখজনক। দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা মেয়ে মাস্টার্স পাশ করেছে দুটো হাত ছাড়া, তার জন্য আমরা অর্থ সাহায্য চাইবো, এটা আমাদের পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার একটা ভয়ঙ্কর রকম পর্যায়ে। হুম এটা দুঃখজনক, কিন্তু কথা হচ্ছে মানুষকে তো বাঁচতে হবে। হুম, ব্যাস। ওনাদের যে গল্প আমি শুনেছি শুরু থেকে এখন শেষ পর্যন্ত, আমি একদম আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মাথায় ছিল না যে এই গল্পটা হেল্পিং এপিসোড হইতে পারে। কিন্তু গল্পটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে ওদেরকে আসলে মানে এভাবে ফেরাবো কিভাবে? এটা তো গল্প, এটা তো বিশাল একটা ইন্সপিরেশনের গল্প। ঠিক আছে, কিন্তু ওদেরকে তো সারভাইভ করতে হবে। এইরকম একটা এপিসোডে আসার পরেও যদি এরকম হয় যে ওই টিনের চাল দিয়ে বৃষ্টি পড়তেছে এবং সেই বৃষ্টির পানিতে এখনো, সামনে তো বর্ষাকাল, এখনো ভিজতেছে মা মেয়ে মিলে, এবং এনাদের দেখার মতো আসলে এক আল্লাহ ছাড়া জমিনে আসলে কেউ নাই, তাহলে এটা খুব দুঃখজনক। তো আ আমি জানি আমার এই এপিসোডটা প্রচারের পরে হয়তো অনেকেই উনাদের সঙ্গে দেখা করতে যাবেন বা বিস্তারিত জানতে চাইবেন। তো আমি আপনাদেরকে বলব যে যদি আপনারা উনার সঙ্গে দেখা করতে চান বা সরেজমিনে গিয়ে দেখতে চান যে আসলে উনাদের অবস্থা কেমন, তাহলে ঠিকানাটা আমি বলে দিচ্ছি। আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন, গাইবান্ধার কোন থানা? থানা শাখাটা আমাদের গ্রাম কচুয়া, জেলা গাইবান্ধা। জি, জেলা গাইবান্ধা। হ্যাঁ। আপনার বাবার নাম? আব্দুল লতিফ। ওর নাম বললেই হবে, আমাদের আয়েশা। যার হাত নেই, দেখবেন ও এক নামে সবাই চিনবে। গিয়ে বাড়িঘর দেখেন, দেখে আপনার কাছে যদি মনে হয় মেয়েটার পাশে আপনি দাঁড়াতে চান বা যোগাযোগ রাখতে চান, আপনি করেন। এটা হলো, আমি বাড়ির ঠিকানা সব বলে দিলাম। আরেকটা হচ্ছে, আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে? আছে বাবা। আচ্ছা, বিকাশ নাম্বারে যদি কেউ বিকাশ করতে চায়, এখন একটা কথা আছে আয়েশা, আপনি যদি ফোন নাম্বার এখানে দেন, এখানে কিন্তু সব শ্রেণীর মানুষজন আছে, ভালো মন্দ খারাপ থেকে শুরু করে সব ধরনের। তো সেইটা নাম্বার দিলে সেই ঝুঁকিটা নিয়ে দিতে হবে। হ্যাঁ, সমস্যা নাই ইনশাল্লাহ ভাই। আপনি নাম্বারটাকে আপনার নামে না আপনার মায়ের নামে? আমারই কাছে ওই বাটন ফোনটা থাকে। আপনার নাম্বারটা কার? বিকাশ করা কার? বিকাশ আপনার এনআইডি দিয়ে করা? হ্যাঁ আচ্ছা, একটাই নাম্বার? হ্যাঁ, একটাই। এখন একটা নাম্বার দিলে আরেকটা সমস্যা হচ্ছে, একটা নাম্বারে যে ক্যাশ থাকে ওটা দেখা গেল যে ক্যাশ হচ্ছে না, আপনার আরো নাম্বার লাগবে। সেক্ষেত্রে আপনি আর দুই তিনটা নাম্বার দিতে পারবেন? এটা আমার ভাগ্না, ও আছে। ভালো। হ্যাঁ। আচ্ছা, আমার বড় মেয়ের ছেলে আছে। আচ্ছা, বড় মেয়ের ছেলে আসছে, হ্যাঁ। তাহলে এরকম ২টা নাম্বার লাগবে। ২টা থেকে ৩টা নাম্বার। আপাতত আপনার নাম্বারটা আপনি মুখে বলেন, কোন নাম্বার? হ্যাঁ। 01765752873। আচ্ছা, তো এই নাম্বারে আপনারা যদি বিকাশ করতে চান, ওকে সহযোগিতা করতে চান, সরাসরি করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে? ও যে আমার ভাগ্নে আছে না? আপনাদের দুজনের কারো নামে নাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার? না। তাহলে একটু কষ্ট করে এই যে দেখেন, আমি যে আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু কোনো প্রস্তুতি নিয়ে বসিনি। গল্পটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে ওনাদেরকে সাহায্যের জায়গাটায় না আনলে এটা একটা অমানবিক হয়ে যায়। সেই জন্যই আমি জিজ্ঞেস করছি। যদি প্রিপারেশন নিয়ে বসতাম তাহলে বলতাম যে ব্যাংক অ্যাকাউন্ট করে আসেন। সো করে আসে নাই। আমরা এপিসোডটা এখন রেকর্ড করছি। এপিসোডটা প্রস্তুত করতে করতে আমরা ওনাদেরকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার করতে বলবো। ব্যাংক অ্যাকাউন্ট করতে খুব বেশি দিন সময় লাগবে না। ইসলামী ব্যাংকের আমি এখন অ্যাকাউন্ট নাম্বারটা বলবো, আপনারা শুনুন। 20577023277469 যদি সম্ভব হয় আপনার এলাকায় যিনি একজন চেয়ারম্যান আছেন বা মেম্বার আছেন, যেই আছে থাকুক না কেন, তার একটা কনসেন্ট ভিডিও নেবেন, আপনাদের সম্পর্কে বলবে। এটাও আমি একটু যুক্ত করে দিব এই ভিডিওর সঙ্গে, যে আপনাদেরকে চেনে এবং আপনাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা হচ্ছে এরকম। ঠিক আছে? আমি মোহাম্মদ মোশাররফ হোসেন সুইট, চেয়ারম্যান শাখাটা গাইবান্ধা। আমি আয়েশাকে দেখতেছি, সে জন্মলগ্ন থেকে তার দুটি হাত নেই।
সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে পা দিয়ে, মাস্টার্স কমপ্লিট করেছে। আর্থিক সহযোগিতা তার খুব কষ্ট দিন যাপন করছে। একটু সহযোগিতা করলে আমার মেয়েটা মনে হয়, বা একটা চাকরি দিয়ে সহযোগিতা, কেউ যদি একটা চাকরি দিয়ে সহযোগিতা করে তাহলে হয়তো বা মেয়েটা একটু রক্ষা পাবে। অনেক কষ্ট করে মেয়েটা জীবনযাপন করতেছে, তারই মধ্যে ইতিম, বাবা নেই, মা তো বয়স্ক। আমি তাই অনুরোধ করব এই আয়েশাকে একটু একটা চাকরি দিয়ে তাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ওনাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত ঠিকানা এখানে আছে, শুধু তাই না, ফোন নাম্বারটা এখানে আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ভিডিওর কোণে দেওয়া আছে। আমরা অ্যাটলিস্ট ওর পাশে দাঁড়াই। সবচাইতে বড় উপকার হবে, মেয়েটা যেহেতু এত প্রতিকূলতার মধ্য থেকে নিজের মান সম্মান নিয়ে নিজের অবস্থান তৈরি করেছে সোসাইটিতে, সেইটুকুর জায়গা থেকে ওর প্রাপ্য অধিকার যদি আমরা দিতে পারি, যে ওর একটা কাজের ব্যবস্থা, এটা হবে সবচাইতে বেটার। কিন্তু অনেকেই জানেন যে আমাদের দেশের কাজের এরকম জায়গা থেকে কাজের অবস্থা করাটা কতটা কঠিন। সেজন্য আমি বাকি অপশনগুলো ওপেন রাখলাম, এবং সেটা মানবিকতার জায়গাটা থেকে। অনেক ভালো থাকেন চাচি, আপনি অনেক। আপনি অনেক ভালো থাকবেন, আপনার কোটি কোটি দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আপনি আপনার জন্য আমি নামাজ পড়ব, আমার মেয়ে মা বলে আমি আপনার জন্য নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিক। জি জি, আপনার পরিবার সবাই ভালো থাকবে, ছেলে মেয়ে ভালো থাকবে, কিন্তু আমার মেয়ের পাশে খালি একটু আমরা সবাই আছি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার মেয়ের পাশে আমরা সবাই আছি, তাওয়াক্কালতু আলাল্লাহ। পৃথিবীতে একটি হাত আছে, যেই হাত অত্যন্ত শক্তিশালী, ইন এ সেন্স যে যদি আপনি সেই হাতকে নিজের জীবনে সঙ্গী করেন, এবং সেই হাত যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনার জীবনে আর কোনো কিছুই হবে না, এবং আপনার দুই হাত থাকার পরেও আপনি সামনের দিকে এগোতে পারবেন না। সেই হাতটার নাম হচ্ছে অজুহাত। আজকের এই এপিসোডটা দেখে যদি আপনার সেই লার্নিংটা হয়ে থাকে, আমরা যদি সেই শিক্ষাটা নিতে পারি, তাহলে এই অজুহাতটা যেন আমাদের জীবন থেকে আজকের পরের থেকে চলে যায়। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।